বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে নট আউট মানে শিরোপাজয়ী সম্ভাব্য দলগুলোকে নিয়ে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম টপ 10। সেই 10-এর মধ্যেও কিন্তু আমি বেলজিয়ামকে রাখিনি। অনেকে আপনার প্রশ্ন তুলেছেন। আমার কথাটা ভাই সিম্পল। যেই দেশটা 4 বিশ্বকাপ ধরে সোনালী প্রজন্ম নিয়ে খেলে এবং আগের 3 বিশ্বকাপে কিছুই করতে পারে না, 2014, 18, 22 কিছুই করতে পারে না বলতে আমি শিরোপা জয়ের কথা বলছি। সেই সোনালী প্রজন্মের এখনো অবশিষ্টাংশ কিছু বাকি রয়েছে। তারা আর কিভাবে বেলজিয়ামকে বিশ্বকাপ জেতাবেন? এই যে দেখেন আজকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটাতে তারা মিশরের সঙ্গে 1-1 গোলে ড্র যে করলো, সেইখানটাতেও কিন্তু সেই সোনালী প্রজন্মের যারা তাদের সেরাটা ফেলে এসেছেন, তাদের অবদানটাই আসলে বেশি। সেই রোমেলু লুকাকু, সেই কেভিন ডি ব্রুইনে। মিশর অন দ্য আদার হ্যান্ড তাদের সোনালী প্রজন্মের সবচেয়ে বড় প্রতিনিধি, তাদের সোনালী জাদুকর ফারাও ফারাও জাদুকর যে মো সালাহ, তার এইটা 34তম জন্মদিন এবং এই ম্যাচটাতেও তিনি গোল করতে পারেননি, কিন্তু তারও সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রয়েছে। বেলজিয়াম মিশর যেই খেলাটা হলো, সেই খেলাটা 1-1 গোলে ড্র হয়েছে। আমার কাছে খেলাটা আসলে খুবই এন্টারটেইনিং লেগেছে। খেলাটা খুব সহজেই 2-2 হতে পারত, 3-3ও হতে পারত। দুই দল অনেকগুলো চান্স মিস করেছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখার একটা মজা আছে না? এই ম্যাচটা দেখে আমি আসলে ওইরকম মজাই পেয়েছি। এবং আমি নিশ্চিত এই যেই গ্রুপের এই দুইটা দলই তো গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ হওয়ার জন্য ফেভারিট। নিজেদের ম্যাচটা যখন তারা ড্র করলো, এখন কিন্তু সেই গ্রুপ চ্যাম্পিয়নশিপটা ওপেন হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম গ্রুপের যে অন্য দুইটা দল ইরান এবং নিউজিল্যান্ড, তাদের সামনেও কিন্তু সুযোগ চলে আসলো অ্যাটলিস্ট আর্লি লিডটা নেয়ার গ্রুপে। এই আজকেই কয়েক ঘন্টা পরেই এই দুটো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। স্পেশালি ইরান কীরকম পলিটিক্যাল টার্মোয়েলের ভেতর দিয়ে এই ওয়ার্ল্ড কাপটাতে তারা অংশ নিচ্ছে, খেলছে, সেটা তো আমরা জানি। সো তারা নিউজিল্যান্ডই তো গ্রুপে তুলনামূলক সহজ দল আমি যদি সেভাবে বলি। তো ইরান যদি ওই ম্যাচটা জিততে পারে, ওয়ার্ল্ড কাপটা কিন্তু জমে যাবে। এই যে ম্যাচটা হলো, আমি বলছিলাম যে 2-2 হতে পারত, 3-3 হতে পারত। বেলজিয়ামের সোনালী প্রজন্মের কথা বলছেন। দেখেন কেভিন ডি ব্রুইনে সেকেন্ড হাফটাতে তিনি কি ব্রিলিয়ান্ট একটা ফ্রি কিক নিয়েছেন। যেই ফ্রি কিকটাতে আসলে মিশরের কিপার বিট হয়েছেন, কিন্তু বারে লেগে আসলে ওইটা প্রতিহত হয়। আর কয়েক ইঞ্চি যদি ভেতর দিয়ে যেত তাহলে সেটা গোল হয়ে যেতে পারত। আবার রোমেলু লুকাকুর কথা দেখেন যে 66 নম্বর মিনিটে তিনি নামলেন। এখন আর স্টার্ট করার 90 মিনিট খেলার মতো ফিটনেস লুকাকুর নেই। নামার সময় কমেন্টেটর বলছিলেন যে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোরই ইন্টারন্যাশনাল গোল কেবলমাত্র লুকাকুর চেয়ে বেশি, এবং তিনি নেমে ফার্স্ট টাচেই গোল দিয়ে দিলেন। প্রথমে মনে হয়েছিল গোল দিয়ে দিয়েছিলেন, তারপরে দেখা গেল যে না, গোলটা তিনি দেননি। কিন্তু ওই রাইট সাইড থেকে আসা ক্রসটাতে লুকাকু টিপিক্যাল নাম্বার 9 এর যেই পজিশনটাতে ছিলেন, মিশরের দুইজন ডিফেন্ডার মিলেও আসলে তাকে ওই রুখতে গিয়ে আসলে ওইটা ওন গোল হয়ে গেছে। গোল তো হয়েছে, লুকাকুর হয়নি, কিন্তু সেই গোলটা তো হয়েছে। তার মানে মাঠে নেমেই তিনি কি ইম্প্যাক্টটা আসলে রাখলেন। ইনফ্যাক্ট এরপরেও কিন্তু লুকাকু বেশ কয়েকবার এই মিশরের রক্ষণভাগে ত্রাস ছড়িয়েছেন। শেষের দিকে গিয়ে তো একটা হেড একটুর জন্য বাইরে দিয়েই মেরে দিলেন। মিশরেরও আপনি যদি বলেন যে তারা শুরুতেই লিড নিয়েছিল ম্যাচের 19 নাম্বার মিনিটে, এমাম যে তিনি যে গোলটা করলেন মোহাম্মদ সালার, সেটাতে কিন্তু তার পাসটা থেকে কিন্তু গোলটা হয়েছে অসাধারণ। বক্সের বাইরে থেকে নেয়া মাপা শট, ব্রিলিয়ান্ট একটা শটে কিন্তু ওইখানটা থেকে ইমাম মাসুদ তিনি হচ্ছে গিয়ে গোলটা করলেন। ইনফ্যাক্ট মিশরের কথাও বললাম যে তারাও আসলে অনেকগুলো চান্স পেয়েছেন। মো সালাহ যেরকম, আরেকটা আজকের এই ম্যাচটাতে মো সালাহ অনেক বেশি সেন্ট্রালি খেলেছেন। সো একটা দেখলাম যে একটা হেড পেয়েছিলেন, সেই হেডটা একটু করতো আর সরাসরি স্ট্রেইটই চলে গিয়েছিল, করতো আর সেটা ফিরেছেন। কিন্তু ফিরতি বলটাতে ইমাম আবার যেই শটটা নিলেন ওইটা আসলে গোল হওয়া উচিত ছিল, অথচ গোল হবে কি, গোল পোস্টের মধ্যে থাকবে কি, ওইটা আসলে থ্রো ইন হয়ে গেছে। মানে এমনই হচ্ছে গিয়ে মিস হিটটা তিনি করেছেন। আরও কিছু চান্সও তো মিশর পেয়েছে, স্পেশালি মারমুশের ওই রানটার কথা, সলো রানটার কথা বলতেই হবে, যে একেবারে মিডফিল্ডে বলটা ধরে হাফ টার্নে তিনি ঘুরে গিয়ে যেই রানটা তিনি মেক করলেন, লাস্টে গিয়ে কেবলমাত্র বেলজিয়ামের ডিফেন্ডারের একটা নাজে তিনি একটুখানি ইমব্যালেন্স হয়ে গেছিলেন, সেই কারণেই হয়তো বা বাইরে দিয়ে মেরে দিয়েছেন। কিন্তু ওইটা গোল হলে একটা ব্রিলিয়ান্ট সলো রানের গোল কিন্তু হয়ে যেত। মিশর এবং বেলজিয়াম এই গ্রুপটা থেকে তারা ওইখানটাতে তো হচ্ছে গিয়ে আরও চান্স পেয়েছিল। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে বেলজিয়ামের কথা, তাহলেও তাদের ওইখানটা থেকে কিন্তু তারা আরও বেশ কিছু চান্স পেয়েছে, স্পেশালি সেই হেডারটা যেটা মিশরের কিপার ব্রিলিয়ান্ট একটা সেভ করেছিলেন। এই যে গ্রুপ থেকে রাউন্ড অফ 32-তে যাওয়ার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপরা তো শিওরলি যাবে, প্রত্যেকটা গ্রুপেরই যাবে। আর তৃতীয় স্থানেরটাও একটা অনিশ্চয়তার জায়গা রয়েছে যে 12টা গ্রুপের 8টা যাবে। সো গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার বড় দাবিদার কিন্তু এই মিশর এবং এই বেলজিয়ামই। সো নিজেদের প্রথম ম্যাচটা ড্র করেছে, এইটা
দুই দলের কারোর জন্যই যে খুব খারাপ রেজাল্ট তা না, বরং ঠিক আছে ওয়ার্ল্ড কাপটা এখন তারা শুরু করলো, বাকি যে তুলনামূলক দুইটা দুর্বল দল রয়েছে ইরান এবং নিউজিল্যান্ড, তাদের বিপক্ষে এক্স্যাক্টলি কি করতে হবে, কিভাবে তারা ওই দুইটা ম্যাচ জেতাটাই তাদের এক্সপেকটেশন। তো তার সেক্ষেত্রে হয়তো বা নকআউট পর্বে যাওয়াটা এই দুই দলের জন্য কারোর জন্যই আসলে খুব একটা প্রবলেম হবার কথা নয়। তবে ওই যে ম্যাচটা হলো আমার কাছে খুব এন্টারটেইনিং ম্যাচ লেগেছে। দুই সাইড থেকেই এক এক গোল হয়েছে এবং দুই সাইড থেকে আরও বেশি গোল হতে পারত। তারপর আমি যেটা বললাম যে ধরেন বেলজিয়ামের সেই সোনালী প্রজন্মের মধ্যে ওই তারাই আসলে এখানে ওই কি বলা চলে যে ম্যাচের ওই গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো ক্রিয়েট করে দিচ্ছেন। জেরেমি ডোকু আজকে আসলে যতটা তার কাছ থেকে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশন তিনি আসলে ওইভাবে মেটাতে পারেননি। সামনের ম্যাচগুলোতে হয়তোবা সেটার চেষ্টাটা আমরা দেখতে পাবো। তবে বেলজিয়াম এবং মিশরের এই ম্যাচটা ড্র হওয়ার কারণ মিশর কিন্তু কিছুদিন আগে ব্রাজিলের সাথে ওই যে ম্যাচটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেখানে তারা 2-1 হেরেছিল। এই ম্যাচটা ড্র হওয়ার কারণে কিন্তু গ্রুপের অন্য দুই দল ইরান এবং নিউজিল্যান্ডের সামনে রিয়েল চান্স তৈরি হয়েছে গ্রুপে আর্লি লিড নেয়ার, নিজেদের মুখোমুখি ম্যাচটাতে জিতে, যেটা আর মাত্র কয়েক ঘন্টা পরে বাংলাদেশ সময় সকাল 7টায় তো বোধহয় শুরু হচ্ছে ম্যাচটা নাকি?